আয়েশের এই মুহূর্তে খুব করে ইচ্ছে করছে যদি কালকের মতো ঠোঁটের উষ্ণ স্পর্শে ঈশার ব্যথাটা কিছুটা হলেও চুষে নিতে পারত, তাহলে হয়তো ওর মনকে বুঝাতে পারত। কিন্তু এখন যে মনটা খাঁচায় বদ্ধ পাখির মতো ছটফট করছে, সেটা কিভাবে ঈশাকে বোঝাবে সে? ঈশা তো কত সহজে বলে দিয়েছে যে কাল কামড় দিয়ে নাকি ও আজ মলম লাগাতে চাইছে, কিন্তু অবুঝ ঈশা তো জানেই না যে কাল আয়েশ ওকে ঠিক আজকের মতোই যত্ন করে অয়েনমেন্ট লাগিয়ে দিয়েছিল, সেই সাথে আয়েশের ঠোঁটের উষ্ণ ছোঁয়াও দিয়েছিল ওর ঘাড়ে। অবশ্য আয়েশ আজও কালকের মতোই ওকে ঘুমিয়ে পড়ার পরপরই অয়েনমেন্ট লাগাতে যেত, কিন্তু আজ ঈশার রুমে মিলি থাকছে, তাই আয়েশের এখনই অয়েনমেন্টটা লাগিয়ে দিতে হচ্ছে ঈশাকে, নয়তো জীবনে ঈশার জানা মতে ওকে অয়েনমেন্ট লাগিয়ে দিত না আয়েশ। নে হয়েছে, এবার ওড়নাটা গায়ে জড়িয়ে নিতে পারবি। ঈশাও সাথে সাথে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ল। হঠাৎ আয়েশকে উঠতে দেখে ঈশা অবাক কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? অয়েন্টমেন্ট লাগিয়েছি, হাত ধুতে হবে না? বস, আমি হাত ধুয়ে আসছি। ঈশার প্রশ্নের উত্তরে আয়েশ কথাটি বলে ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে ঈশা বসে বসে রুমের চারপাশটা দেখতে লাগলো। এমন নয় যে আয়েশের রুমটা নতুন করে সাজানো হয়েছে, মূলত ঈশা আয়েশের রুমে আসলে এমনি আয়েশের রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, কেন সেটা ওর নিজেরও অজানা। আয়েশের রুমে চোখ বোলাতে গিয়ে হঠাৎ ঈশার মাথায় একটা কথা আসলো। কি ব্যাপার, আমি আসার পর থেকে অয়ন ভাইয়াকে তো একবারও দেখলাম না। মিলি আপু যেহেতু আমার রুমে থাকছে, সেহেতু অয়ন ভাইয়া তো এই রুমেই থাকার কথা। ও কোথায় গেল? নাকি আমার রাগ ভাঙাবে বলে আয়াস ভাইয়া ওকে কিছু সময়ের জন্য বাইরে পাঠিয়ে দিয়েছে? ভাইয়া ওয়াশরুম থেকে আসলে জিজ্ঞেস করব। তখনই আয়েশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আচ্ছা, অয়ন ভাইয়াকে দেখছি না যে, অয়ন ভাইয়া কোথায়? আমি এই রুমে আসার পর থেকে ওকে তো একবারও চোখে পড়েনি। ঈশার কথা শুনে আয়েশ ভুরু কুচকে তাকালো ওর দিকে, অবাক কণ্ঠে বলল, অয়নকে দেখছিস না মানে? ওকে আমার রুমে দেখবি কেন? আমাদের কি রুমের অভাব হয়েছে যে ও আমার রুমে থাকবে? আরে আমি বলেছি নাকি যে আমাদের রুমের অভাব আছে? আমি তো জাস্ট বলছিলাম যে মিলি আপু যেভাবে আমার রুমে থাকছে, অয়ন ভাইয়াও তো তেমনই তোমার রুমে থাকার কথা, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আরে বোকা, মিলি মেয়ে, অন্য রুমে একা একা থাকতে ভয় পাবে, তাই তোর সাথে তোর রুমে থাকছে। বাট অয়ন তো আর মেয়ে নয় যে ভয় পাবে। ও ও আমার রুমে থাকতে যাবে কেন? তাহলে ও কোথায়? কোথায় আবার? গেস্ট রুমে। তবে তুমি যেহেতু একা থাকো, অয়ন ভাইয়াকে চাইলেই তোমার সাথে রাখতে পারো, গল্প করতে করতে দুজন ঘুমোতে পারবে। তুই বোধহয় ভুলে গেছিস আমি কারোর সাথে রুম শেয়ার করি না। তাহলে আমাকে যে সেদিন তোমার সাথে রাখলে? সেটা তো ছোট মা বলেছিল বলে রেখেছিলাম। সেটাই। আয়েশ মনে মনে হেসে কিছু সময় চুপ থেকে বলল। ঈশা। ঈশা কিছু একটা ভাবছিল। আয়েশের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলল, হুম। তোর মিলির সাথে থাকতে প্রবলেম হলে এখনো কিন্তু আমার সাথে থাকতে পারিস। হ্যাঁ, আমি তোমার সাথে থাকি আর তুমি আমাকে চেপে মেরে ফেলো। হোয়াট? চেপে মেরে ফেলবো মানে? কেন মনে নেই সেদিন যেভাবে জড়িয়ে ধরেছিলে? আর একটু হলে তো হাড় গুড় সব ভেঙে যেত। ভাগ্যিস আল্লাহ বাঁচাইছে। ঈশা, তুই আর মানুষ হলি না। জড়িয়ে ধরলে যে কারো হাড়গোড় ভেঙে যায় সেটা তোর কাছ থেকে শুনলাম। ইডিয়েট। যা গিয়ে শুয়ে পড়, আই মিন রুমে যা। বারে, এতক্ষণ তোমার সাথে থাকতে বলছো আর এখন রুমে চলে যেতে বলছো? কারণ তোর মতো মেয়েকে আমার সাথে রাখবো না। যা হাঁট। যাচ্ছি, তোমাকে বলতে হবে না। আমি তোমার রুমে থাকার জন্য বসে থাকিনি। আসছি, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। ঈশা উঠে চলে যাচ্ছিল, কিন্তু দরজা অব্দি গিয়েই কিছু একটা মনে করে থেমে গিয়ে আবারও পেছন ফিরে আয়েশের সামনে এসে দাঁড়ালো। আবার কি হয়েছে? আচ্ছা, আমি রুমে গেলে যদি মিলি আপু জিজ্ঞেস করে আমি তোমার রুমে এতক্ষণ কি করছিলাম আর তুমি আমাকে কেনই বা ডেকেছিলে, তাহলে কি বলবো? না মানে আমার মাথায় কিছু আসছে না, তাই জিজ্ঞেস করছি। কি বলবি বল। হ্যাঁ, বলার জন্যই তো জিজ্ঞেস করছি। তাহলে শোন, বলেই আমার সাথে রোমান্স করতে ডেকেছি, আর তাই এতক্ষণ দেরি হয়েছে। মানে কি বলছে এসব? তোমার মাথাটা তো কি খারাপ হয়ে গেছে? মিলি আপু শুনলে কি ভাববে? তা আর কি বলবো? তুই এতটাই গাধি যে আমার রুম থেকে গিয়ে মিলি জিজ্ঞেস করলে কি বলবি সেটা খুঁজে পাচ্ছিস না। তোর মতো গাধিকে এটা না বলে আর কি বলা যাবে? আরে বাবা, আমি তোকে কোনো একটা কাজে ডেকেছিলাম, এটা তো আমি তোর রুমেই বলে এসেছি।
আর যদি দেরি কেন হয়েছে জিজ্ঞেস করে তাহলে বলবি যে কাজটা করার জন্য আমি ডেকেছিলাম সেটা করতে করতে দেরি হয়ে গেছে, সিম্পল। আরে বাবা, আমিও তো সেটা জানি, কিন্তু কাজটা কি জিজ্ঞেস করলে তখন কি বলবো সেটাই জানতে চাইছি। ওহ গড, তুই কাজটা কি সেটাও বলতে পারবি না? ভাত খাস কেন বলতো, স্টুপিড? আমার কোনো একটা ফাইল খুঁজে পাচ্ছিলাম না, সেটা খুঁজতেই দেরি হয়ে গিয়েছে বলিস। শিট, এই সামান্য কথাটি আমার মাথায় আসেনি। তোর গোবর ভর্তি মাথায় এমনিতেও কিছু আসবে না। যা, বের হ আমার রুম থেকে। যাচ্ছি যাচ্ছি, গুড নাইট। বলে এসে চলে গেল। আয়াস মুচকি হাসল। পাগলি। ঈশার রুমে এসে দেখলো মিলি শুয়ে শুয়ে মোবাইল টিপছে। এ কি আপু, তুমি এখনো ঘুমাওনি? বলতে বলতে ঈশা দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। মিলি মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে বলল, ঘুম আসছিল না, তাই ফেসবুকিং করছিলাম। ও আচ্ছা, তোমাকে এইভাবে আয়াস ডেকে নিয়ে গেল কেন? আর তোমার আসতে এত দেরিই বা হলো কেন? আর বলো না আপু, ভাইয়ের একটা ফাইল খুঁজে পাচ্ছিল না, তাই ওটা খুঁজতেই আমাকে ডেকে নিয়ে গেছে। আর সেটা খুঁজতে খুঁজতে এত সময় লেগে গেছে। এখন পেয়েছো ফাইলটা? না পেলে কি আর খাটাসটা আমাকে রুমে আসতে দিত? সারা রাত না ঘুমিয়ে রাখতো। হাসছো কেন আপু? তোমার কথা শুনে আয়াসকে তুমি খাটাস বলছো? ভাগ্যি শোনে এখানে, তাহলে বলতে পারতে। আরে ধুর, ও থাকলেও বা কি করবে? আমি ওকে ভয় পাই নাকি? সত্যিই ভয় পাও না? একদমই না। ওকে ভয় পাবো কেন? ও কি বাঘ না ভাল্লুক যে ওকে ভয় পাবো? সেটাও ঠিক, বাট ওই যে রাগী, আমার নিজেরই তো ওর সামনে উল্টোপাল্টা কিছু বলতে ভয় করে। তুমি আয়েশ ভাইকে ভয় পাও? কিছুটা। ওকে না, ওর রাগটাকে ভয় পাই। বোঝাও যায় না কখন শান্ত থাকে আর কখন রেগে যায়। বাই দ্য ওয়ে, তোমার না কাল কলেজ আছে? ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। গুড নাইট। পরের দিন সবাই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিল। তখনই খাওয়ার মাঝখানে হঠাৎ আয়াস বলল, অয়ন, তুই আমার সাথে অফিসে চল। এখানে বাড়িতে বসে বসে বোর হবি, তাই আমার মনে হয় তোর আমার সাথে অফিসে গিয়ে ঘুরে আসা উচিত। সময় কাটলো, অফিসটাও ঘুরে দেখা হলো, কি বলিস? আচ্ছা ওকে, ডান। তুই না বললেও কিন্তু আমরা বলতাম। আয়াস, আমাকেও নিয়ে যাবি? আমিও তোদের অফিসটা দেখে আসতে পারতাম। আর তাছাড়া ঈশাও কলেজে চলে যাবে, আমি বাড়িতে বসে বসে কি করব? ফুফি আর আন্টিরা বড়জন, ওদের সাথে আমি কি বা গল্প করব? তাই আমি ঠিক করেছি আমিও তোদের সাথে যাব। আয়াস হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অয়ন বলল, একদম না, আয়াস নিতে চাইলেও আমি নিয়ে যাব না তোকে। তখনই রুকসানা বেগম বললেন, সে কি, কেন? ওকে নিয়ে গেলে কি প্রবলেম? হ্যাঁ সেটাই তো, আমাকে নিয়ে যেতে তোর প্রবলেম কোথায়? আয়াস তো না বলছে না, তাহলে তুই আগ বাড়িয়ে না বলছিস কেন? মিলির কথায় অয়ন ঘোর আপত্তি করে বলল, তুই মেয়ে মানুষ, অফিসে গিয়ে কি করবি? তার চেয়ে বরং ফুফিদের সাথে ঘরে থাকিস, সেটাই ভালো হবে। এমনভাবে বলছিস যেন মেয়েদের অফিসে যেতে নেই। আচ্ছা আয়াস, তোদের অফিসে মেয়ে ওয়ার্কার আছে না? অফকোর্স আছে, মেয়ে নেই এমন কোনো অফিস আছে নাকি? আর অয়ন, তুইও বা কেমন? মেয়েরা চাঁদের দেশে পর্যন্ত চলে যাচ্ছে আর তুই বলছিস মিলি মেয়ে মানুষ, তাই অফিসে কেন যাবে? হাজব। আয়াসের সাপোর্ট পেয়ে মিলি খুশি মনে বলল, আয়াস, তুই একটু বোঝা, আমাকে এমন করে কোথাও যেতে দেয় না। এখানেও আনতে চায়নি, নিহাত আব্বু আম্মু বলেছে বলে এনেছে। একদম ঠিক করেছি, আনতে চাইনি। এখন অফিসে নিব না আমাদের সাথে, দেখি কি করিস। এখানে তো আর আব্বু আম্মু নাই। অয়নের কথা শুনে সাথে সাথে রুকসানা বেগম বলে উঠলেন, অয়ন, তুই বোধহয় ভুলে গিয়েছিস, এখানে ভাইয়া ভাবি না থাকলেও আমি কিন্তু আছি। ফুপি, তুমি শুধু শুধুই ওকে লাই দিয়ে মাথায় তুলতেছো, পরে কিন্তু ও মাথায় চড়ে নাচবে। রুকসানা বেগম হালকা রেগে বললেন, নাচলে নাচুক, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। ভাইয়া তো এমন না, তুই এমন হলে কিভাবে? মিলি অয়নকে রাগানোর জন্য খোঁচা মেরে বলল, ফুফি, বুঝছো না, ওকে বোধহয় আব্বু আম্মু কারো কাছ থেকে পালক নিয়েছে, তাই আব্বুর সাথে মিল নেই। মিলির কথায় অয়ন রেগে গিয়ে বলল, আমাকে না, তোকে পালক নিয়েছে।
একদম না, তোকে নিয়েছে। আমি তো আব্বু আম্মুর আদরের মেয়ে, দেখিস না আব্বু আমাকে তোর থেকে বেশি ভালোবাসে। তুই দেখিস না আম্মু তোর থেকে আমাকে বেশি দেখতে পারে? আচ্ছা, তোরা কি শুরু করেছিস বলতো? এখানে এসেও ঝগড়া করছিস? দেখ, পাবলিক ফ্রিতে তোদের নাটক দেখছে। আয়াসের কথা শুনে অয়ন আর মিলি দুজনেই তাকিয়ে দেখলো ওদের ঝগড়া দেখে রায়হান মাহমুদ, হাসান মাহমুদ, আনিশা বেগম এবং ঈশা সবাই মুস্কি মুস্কি হাসছে। আসলে মামা মামি তোদের দুটোকে একসাথে পৃথিবীতে এনেই ভুল করেছে। আয়াসের কথার প্রতিবাদ করে অয়ন বলল, আর কে বলেছে একসাথে এনেছে? আমি ওর থেকে 37 সেকেন্ড আগে এসেছি। তোর সাথে আসতে আমার বয়েই গেছে। তোর সাথে তো আমি জান্নাতেও যাব না, আর সেখানে দুনিয়াতে বসবো প্রশ্নই ওঠে না। ভুলে যাস না, শত হলেও আমি তোর বড়, পুরো 37 সেকেন্ডের বড়। হ্যাঁ হ্যাঁ, তুইও ভুলে যাস না আমি তোকে দয়া করেছিলাম। তুই আগে আসার জন্য কান্না করেছিলি, তাই পাঠিয়ে দিয়েছি। নয়তো কিন্তু আমিই বড় হতাম, বুঝেছিস? আরে ওদের ভাই বোন দুজনকে এমন তর্ক বিতর্ক করতে দেখে আয়াস আর না পেরে এবার ধমক দিয়ে উঠল। আচ্ছা, তোরা থামবি? বাচ্চাদের মতো কি শুরু করে দিলি এসব? মিলি, আজ অয়ন যাক, প্রমিস করছি কাল আমি তোকে নিয়ে যাব। কিন্তু তুই আমার কথাটা রাখবি না? আয়াস মিলিকে এমন আদুরে গলায় বলল যে মিলি আর কিছু বলল না, আয়াসের কথায় রাজি থাকলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সবাই আবারও খাওয়ায় মনোযোগ দিয়েছে, কিন্তু সবাই খেলেও ঈশার খাওয়ায় মনোযোগ বসছে না। বারবার আয়াস আর মিলিকে দেখছে, কেন যেন আয়াসের কথাটা ওর একদম পছন্দ হয়নি। বাহ, মিলি আপুকে কত সুন্দর করে বললো, তুই আমার কথাটা রাখবি না, আর আমাকে হলে তো সব সময় ধমকের ওপর রাখে। এখন মিলি আপুর জায়গায় যদি আমি ওনার অফিসে যাওয়ার জন্য বায়না করতাম, তাহলে আমাকে তো এত সুন্দর করে বলতো না, উল্টো ধমকের ওপর ধমক দিত। কথাগুলো নিজ মনে বিড়বিড় করে ঈশা ফুস করে একটা দম ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল। নাস্তা শেষ করে আয়াস, আয়াসের বাবা, আয়াসের চাচু আর অয়ন সবাই অফিসে চলে গেল, আর ঈশা নাস্তা শেষ করে কলেজে চলে গেল। যদিও ঈশা মিলিকে বলেছিল ওর সাথে কলেজে যেতে, কিন্তু মিলি যায়নি, তাই ঈশা একাই কলেজে চলে গিয়েছে। এভাবেই দিনগুলো কাটতে লাগলো। অয়ন আর মিলি এখানে এসে দিনগুলো বেশ ভালোই কাটছে। শুধু অয়ন আর মিলি নয়, সবার দিনগুলো বেশ ভালোই কাটছে, শুধুমাত্র ঈশার ছাড়া। ঈশার দিনগুলো আজকাল কেন যেন খুব বেশি বিষণ্ণতায় কাটে বললে তেমন একটা ভুল হবে না, আর তার একটাই কারণ, সেটা হলো আয়াস। ঈশা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে মিলি আসার পর থেকে আয়াস অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে আর আগের মতো সময় দেয় না, ও নিজ থেকে কথা বলতে চাইলেও কথা বলে না। আগের মতো আর অফিস থেকে এসে বলে না ঈশা আমার জন্য এক কাপ চা নিয়ে আমার রুমে আয়। আগের মতো ওর সাথে গল্প করে না, সবসময় কেমন যেন ওকে ইগনোর করে চলে। হ্যাঁ, ঈশা সব কিছু স্বাভাবিকভাবে নিত যদি না আয়াস মিলিকে সময় দিত। ওকে সময় দিচ্ছে না ঠিকই, কিন্তু মিলিকে তো সময় দিচ্ছে। ও রুমে গেলেই বলে কাজ আছে, পরে আসিস, কিন্তু কই, মিলিকে তো একবারও বলে না যে কাজ আছে, পরে আসিস। আগে যে সময়টা ওকে দিত আয়াস, এখন সেই সময়টা মিলিকে দেয়। আর তাই ঈশার আজকাল মনটা বেশিরভাগ সময় খারাপ থাকে, কেমন যেন সবসময় নিজেকে একা একা লাগে, মনে হয় যেন সব কিছু থেকেও কিছু একটা মিসিং। এভাবে একদিন দুদিন করতে করতে মাঝখানে প্রায় সপ্তাহ দুয়েকের মতো কেটে গিয়েছে। অয়ন আর মিলি আয়াসদের বাসায় এসেছে আজ 15 দিন, আর এই 15 দিনে 14 দিন ঈশার খারাপ কেটেছে। আর বলে রাখা ভালো যে এই 15 দিনের বেশিরভাগ দিনেই মিলি আয়াসের সাথে অফিসে গিয়েছে। ঈশার এটা বুঝে আসে না যে মিলি আয়াসের অফিসে গিয়ে করেটা কি। পুরো অফিস ঘুরে দেখার জন্য তো একদিন, বেশি হলে 2 দিন লাগবে, কিন্তু প্রতিদিন অফিসে গিয়ে কি করে? ওর হলে তো বিরক্ত এসে যেত। আর মিলি কিনা প্রতিদিন নাচতে নাচতে চলে যায়। রোজকার মতো আজও আয়াস সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরেছে, তবে আজ কোনো একটা কারণে মিলি আয়াসের সাথে যায়নি। কিন্তু অফিসে যায়নি তাতে কি হয়েছে? আয়াস বাসায় ফিরতে আয়াসের পেছন পেছন আয়াসের রুমে চলে গিয়েছে। ঈশার ড্রয়িং রুমের সোফাতেই বসেছিল, মূলত ও আর মিলি বসে গল্প করছিল। যেই না দেখেছে আয়াস এসেছে, অমনি মিলি ওর পিছু পিছু রুমে চলে গেল। ঈশার আগে এসব দেখে মন খারাপ হলেও এখন কেন যেন মন খারাপের বদলে হাসি পাচ্ছে। আচ্ছা, ছেলেরা বুঝি এমন হয়? আগে অফিস থেকে বাসায় ফিরলে রোজ আমার জন্য চিপস আর চকলেট নিয়ে আসতো, আর বলতো ঈশা তুই আমার জন্য চা নিয়ে রুমে আয়, নয়তো কিন্তু চিপসও পাবি না, চকলেটও পাবি না। চিপস আর চকলেট পেতে চাইলে তাড়াতাড়ি চা নিয়ে রুমে আয়। আর এখন এখন অফিস থেকে ফিরে চিপস আর চকলেট আনা তো দূরের কথা, একটাবার জিজ্ঞেসও করে না যে ঈশা তুই কি করছিস। কথাগুলো ভেবে ঈশা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। আয়াস যেহেতু এখন আর চায়ের কথা বলে না, তাই ঈশার নিজ থেকে আগ বাড়িয়ে চা নিয়ে যায় না। যদিও প্রথম 2-1 দিন আয়াস না বলে সত্ত্বেও ঈশা চা নিয়ে গিয়েছিল।
কিন্তু আয়াস না করায় এখন আর নিয়ে যায় না। ঈশা রুমে এসে সোজা পড়তে বসে পড়ল, কারণ সামনের মাসে ওর ফাইনাল এক্সাম। হাতে আর মাত্র 1 মাস সময় আছে। এখন থেকে যদি পড়াগুলো কমপ্লিট না করা হয় তাহলে পরে দেখা যাবে এক্সাম চলে এসেছে, কিন্তু পড়া এখনও রয়ে গেছে। তাই ঈশা গত কয়েকদিন কিছু কিছু পড়া শেষ করার চেষ্টা করছে। যদিও আয়েশের বিহেভিয়ারগুলোর কারণে ওর পড়ায় মনোযোগ দিতে পারে না, তারপরেও চেষ্টা করে। আয়েশের কারণে এক্সাম তো আর খারাপ করতে পারবে না, কিন্তু পড়তে বসে হঠাৎই ঈশার একটা কথা মনে পড়ল। ও শিট, আজ তো স্যার কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল, আর তাই আজ এক্সামের পড়া না পড়ে আগে স্যারের দেওয়া অ্যাসাইনমেন্টটা করতে হবে। কিন্তু তার জন্য তো ল্যাপটপ লাগবে, আর আমার তো কোনো ল্যাপটপই নেই। এখন কি করব? ধুর, কেন যে বড় আবুকে বললাম না একটা ল্যাপটপ আনতে। এখন আমি কি করি? ল্যাপটপ ছাড়া তো অ্যাসাইনমেন্টগুলো করা সম্ভব না। কি করি? আইডিয়া! আয়াশ ভাইয়ের কাছে তো ল্যাপটপ আছেই, আমি এত টেনশন করছি কেন? যেই ভাবা সেই কাজ। ঈশা উৎফুল্ল মনে রুম থেকে বেরিয়ে আয়েশের রুমে গেল, কিন্তু ঈশা যতটা খুশি হয়ে আয়েশের কাছে এসেছিল, আয়েশের রুমে দরজায় এসে ঈশা ততটাই হতাশ হলো। ঈশা আয়েশের দরজায় এসে দেখলো আয়েশ আর মিলি ল্যাপটপে কিছু একটা দেখে খুব হাসাহাসি করছে। এতটাই হাসছে যে মিলি তো পুরো হাসতে হাসতে আয়েশের গায়ে ঢলে পড়ছে। দৃশ্যটা দেখার জন্য ঈশা মোটেও প্রস্তুত ছিল না, যার ফলে ওর খুব মন খারাপ হয়। কিন্তু ল্যাপটপটা না নিয়ে গেলেও হবে না, তাহলে অ্যাসাইনমেন্টগুলো করা হবে না। তাই ঈশা আর কোনো উপায় না পেয়ে আয়েশের দরজায় নক করলো। আসবো? হঠাৎ ঈশার কণ্ঠ পেয়ে আয়েশ আর মিলি দুজনেই দরজার দিকে তাকালো। মিলি হাসতে হাসতে বলল, আরে ঈশা, তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। ঈশা মিকি হেসে ভেতরে ঢুকলো। তারপর আয়েশ আর মিলির সামনে এসে দাঁড়ালো। কি রে, কিছু বলবি? আয়েশের কথা ঈশা ম্লান কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তোর ল্যাপটপটা কি আজকের জন্য আমাকে একটু দিতে পারবি? ল্যাপটপ? আমার ল্যাপটপ দিয়ে তুই কি করবি? দরকার আছে তাই। হঠাৎ আজকে আমার ল্যাপটপের দরকার হচ্ছে কেন? দিতে পারবি কিনা সেটা বল, এত কথা বলার কি আছে? ঈশা তো মিলি কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মিলির মোবাইলে কল আসে। আয়াস, তুই বস, আমি আম্মুর সাথে কথা বলে আসছি। এই বলে মিলি ফোনটা রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। ঈশা এক নজরে মিলি যাওয়ার দিকে তাকিয়ে আবারও আয়েশের দিকে তাকিয়ে বলল, কি হলো, কিছু বলছিস না যে? আগে বল ল্যাপটপ দিয়ে কি করবি, তারপরে ভেবে দেখবো দিব কি দিব না। বললামই তো দরকার আছে। দরকার না হলে নিশ্চয়ই চাইতাম না। আমিও তো সেটাই বলছি, তোর হঠাৎ আমার ল্যাপটপের দরকার পড়লো কেন? আমি এত কিছু বলতে পারবো না, তুই শুধু দিবি কিনা সেটা বল। না, দিব না। যতক্ষণ না কারণটা বলবি ততক্ষণ আমি তোকে ল্যাপটপ দিব না। সত্যি দিবি না? না। এসে আবার আচমকায় আয়েশের দিকে তেতে গিয়ে দুহাতে আয়েশের গলা টিপে ধরল। সাথে সাথে আয়েশ কেসে উঠল। ঈশা, কি করছিস? ছাড়, এভাবে টিপে ধরলে আমি মরে যাবো তো। তুই মরে যা একদম। আয়েশের গলাটা টিপে ধরে রেখেই বলল ঈশা। আয়েশ ঈশার হাত দুটো গলা থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে আমি কখন বলেছি দিব না, আমি তো জাস্ট কারণটা জানতে চেয়েছি। আচ্ছা, আগে গলাটা তো ছাড়, ব্যথা পাচ্ছি তো। আগে বল ল্যাপটপ দিবি কিনা, তারপর ছাড়বো। আমার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে দিলে হবে। কেন, এতক্ষণ কাজ ছিল না বুঝি? যেই না আমি ল্যাপটপ চাইছি অমনিই তোর কাজ আছে, তাই না? তখনই মিলি রুমে ঢুকলো। ঈশাকে আয়েশের গলা টিপে ধরে রাখতে দেখে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ঈশা, কি করছো কি? এগুলো কেমন ছেলে মানুষই, ছাড়ো। আয়াস ব্যথা পাচ্ছে তো, ব্যতিক্রম হলেও তো মরা যাবে। ঈশা মিলির কথাতেও ছাড়ল না, উল্টো আরও চেপে ধরে বলল, মরে গেলে যাক, আমি মরে যাওয়ার জন্যই ধরেছি। আমাকে নাকি ও ল্যাপটপ নিতে হলে কারণ বলতে হবে, তাই যতক্ষণ না আমাকে কারণ না জানা ছাড়া ল্যাপটপ দিতে রাজি হবে ততক্ষণ এভাবেই ধরে রাখবো। এতে যদিও মরে যায়, আই ডোন্ট কেয়ার। ঈশা, এতটা নিষ্ঠুর হতে পারলি? সামান্য ল্যাপটপের জন্য কিনা আমাকে মেরে ফেলতে চাইছিস? হ্যাঁ, নিষ্ঠুর হয়ে গেছি। আগে বল আমাকে ল্যাপটপ দিবি কিনা, নয়তো এভাবেই ধরে রাখবো। আয়েশ আচ্ছা বলতেই যাবে, তার আগে মিলি বলে উঠল, আরে ঈশা, আমরা তো ল্যাপটপে একটা মুভি দেখছিলাম, তোমাকে কি করে দিবে সেটা? আমাদের মুভি দেখা হয়ে গেলে না হয় তুমি নিয়ে যেও। সাথে সাথে আয়েশের গলা থেকে অটোমেটিক ঈশার হাতগুলো সরে আসলো। ম্লান হেসে বলল, ও, আমি তাহলে ভুল সময় এসেছিলাম। সরি আপু, আমি আসলে জানতাম না তোমরা মুভি দেখছো। জানলে কখনোই আসতাম না। আর ভাইয়া, তুইও বা কেমন, তোরা মুভি দেখছিলি তাই ল্যাপটপটা দিতে পারবি না,
সেটা বললেই তো হতো। এত এত বাহানা করার কি দরকার ছিল? সরি, তোরা কন্টিনিউ কর, আমি আসছি। আপু ক্যারি অন। কথাগুলো বলে ঈশা আয়েশের রুম থেকে বেরিয়ে চলে গেল। আয়েশকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। ঈশাকে এভাবে চলে যেতে দেখে আয়েশ কিছুটা অবাক হলো, কারণ ঈশা ওর কাছ থেকে কখনো কিছু নিতে আসলে যতক্ষণ ও জিনিসটা না দেয় ততক্ষণ ঈশার রুম থেকে এক পাও নড়ে না। কিন্তু আজ ঈশা ল্যাপটপ না নিয়ে চলে গেল, কিভাবে সম্ভব? আয়েশের ভাবনার মাঝেই মিলি ওর পাশে বসে বলল। আয়াস, তুই এমন কেন বলতো? আয়েশ সেন্টার টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে ডকডক করে সবগুলো পানি খেয়ে নিল। তারপর গ্লাসটি আবারও আগের জায়গায় রেখে দিয়ে লম্বা একটা শ্বাস ছেড়ে বলল। কেমন? এই যে তুই ঈশার সব কিছু সহজেই মেনে নিস। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই এভাবে ঈশার সব কিছু নীরবে সহ্য করিস কেন? দেখলি লাই দিয়ে দিয়ে কি করেছিস? লাই দিয়ে দিয়ে এতটাই মাথায় তুলে ফেলেছিস যে তোকে সামান্য ল্যাপটপের জন্য গলা টিপে ধরেছে। এটা কোনো কথা? তুই ওর সব কিছু মুখে বুঝে সহ্য করিস কেন? আয়াশ মিলির কথায় কোনো প্রত্যুত্তর করল না, শুধু হাসল। কি হলো, হাসছিস কেন? তোর কথা শুনে। আমি হাসার মতো কি বললাম শুনি? আচ্ছা, তুই কি কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবেসেছিস? যদি না বাসিস তাহলে তুই এসব বুঝবি না। বাই দ্য ওয়ে, আমার এখন কিছু কাজ আছে, তাই মুভিটা তোর আজ আর দেখা হবে না, অন্য সময় দেখে নিস। আর তুই তখন ঈশাকে কেন বললি যে আমরা মুভি দেখছিলাম? মুভি তো দেখছিলি তুই, আমি তো জাস্ট কমেডি সিনটা দেখলাম, তাও তোর বলাতে। আর তুই ঈশাকে বললি যে আমরা মুভি দেখছিলাম, এটা বলা কি খুব জরুরি ছিল? আরে এভাবে বলছিস কেন? আমি তো জাস্ট ও যাতে তোর গলাটা ছেড়ে দেয় তার জন্য বলেছিলাম। হ্যাঁ, বলে আমায় উদ্ধার করেছিস। আগুনে ঘি ঢেলে বলেছিস আগুন নিবানোর চেষ্টা করছিলি। এখন আমার যে কত কাঠখড় পোড়াতে হয় আল্লাহই জানে। কথাগুলো নিজ মনে বেড় করলো আয়াশ। আয়াশের ভাবনা ছেদ ঘটিয়ে মিলি বলল। আয়াস, কি ভাবছিস? কিছু না। না ভাবলেই ভালো। এখন চল, মুভির বাকি অর্ধেকটা দেখে নেই, নয়তো আর দেখা হবে না। কেন আর দেখা হবে না কেন? তোকে অয়ন কিছু বলেনি? কিসের কথা বলছিস বুঝলাম না। কাল আমরা চলে যাব, সেটার কথাই বলছি। অয়ন তোকে বলেনি? কি বলিস? তোরা এসেছিস মাত্র 15 দিন হবে, আর কালকেই চলে যাবি? অয়ন আমাকে বলেছিল, বাট আমি মনে করেছিলাম ফান করছে। সত্যিই চলে যাবি? অনেক দিন তো হলো। আম্মু একটু আগেও কল দিয়ে বলেছে কাল যেন চলে যাই, পরে না হয় আবার আসবো। আর কয়েকদিন থেকে গেলে কি এমন হবে? তেমন কিছু হবে না, বাট এতদিন তো আর বেড়াতে পারি না। অলরেডি 15 days গন, সো ইউ হ্যাভ টু গো। প্লিজ, তুই রাগ করিস না। ওকে, চলেই যখন যাবি কি আর করার। ডিনারের টাইম হয়ে গেলে সবাই এক এক করে ডাইনিংয়ে এসে বসলো। সবার একদম শেষে আসলো ঈশা। সিঁড়ি দিয়ে নামার সময় এক নজর ডাইনিংয়ে চোখ বুলিয়ে নিল, আর তাতেই ঈশার খারাপ মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। কারণ একটাই, আয়াশ আর মিলি পাশাপাশি বসেছে, কিন্তু ঈশা তো আর জানে না আয়াশ মিলির পাশে নয়, বরং মিলি এসে আয়াশের পাশে বসেছে। আয়াশ আর মিলিকে পাশাপাশি বসতে দেখে ঈশার মন খারাপ হলেও সবার সামনে মন খারাপটা দেখালো না, বরং মুখে মেকি হাসি ফুটিয়ে বড় আম্মুর পাশে এসে বসলো। সবাই যেহেতু ঈশার জন্যই বসেছিল, তাই ঈশা আসতেই সবাই খাওয়া শুরু করলো। কি রে মা, তুই প্রতিদিন সবার আগে এসে বসে পড়িস, কিন্তু আজ এত দেরি করলি যে? ইনফ্যাক্ট আমি ডেকে আসার পরও আসলি না। কিছু নিয়ে কি বিজি ছিলি? রুকসানা বেগমের কথা ঈশা ম্লান হেসে বলল। না বড়াম্মু, তেমন কিছু না, ওই আসলে পড়ছিলাম, তাই পড়াটা কমপ্লিট করতে আসতে একটু লেট হয়েছে। ও, তা আজ কি আমার মেয়েটাকে খাইয়ে দিতে হবে? না না বড়াম্মু, আজ আমি নিজেই খেয়ে নিব, তুমি খেয়ে নাও। রুকসানা বেগম হেসে খাওয়ায় মনোযোগ দিলেন। সবাই খাচ্ছিল, তখনই হঠাৎ ঈশা বলল। বড়াব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বল না, কি কথা? না মানে আমার একটা ল্যাপটপ লাগবে, তুমি কি কাল আমাকে একটা ল্যাপটপ এনে দিতে পারবে? ঈশা, তুই ল্যাপটপ দিয়ে কি করবি? তোর আবার ল্যাপটপের কি দরকার? হাসান মাহমুদের কথা শুনে রায়হান মাহমুদ বেশ বিরক্ত হলেন, রাগে কণ্ঠে বললেন। হাসান, আমি তোকে জিজ্ঞেস করতে বলেছি, আগে কথা বলিস কেন? ঈশা মা, তুই একদম চিন্তা করিস না, কালকেই ল্যাপটপ আমাদের বাড়িতে চলে আসবে। আমার মেয়ে একটা ল্যাপটপ চাইছে, আর আমি সেটা কিনে দেবো না তা কি হয়? আজ সকালে বলিসনি কেন? তাহলে আমি আসার সময় নিয়ে আসতাম। মনে করেছিলাম কেনার প্রয়োজন হবে না, তাই বলিনি।
ইটস ওকে, আমি আমার মেয়ের জন্য কালকে এই ল্যাপটপ নিয়ে আসবো। থ্যাংক ইউ বড়াব্বু। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঈশার ল্যাপটপ আনার কথা শুনে কেউ কোনো রকম অবাক না হলেও আয়েশ বেশ অবাক হলো। আর হবে নাই বা কেন? যেন ঈশাকে একজোড়া জুতা পর্যন্ত ওকে ছাড়া অন্য কাউকে আনতে বলে না, সেই কিনা আজ বড় আব্বুকে ল্যাপটপ আনতে বলছে। ঈশা হঠাৎ আজ বাবাকে ল্যাপটপ আনতে বলেছে কেন? ওর তো যখনই কিছু লাগে আমাকেই আনতে বলে, আজ হঠাৎ বাবাকে ল্যাপটপ আনতে কেন বলেছে? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, ম্যাডাম আমার উপর প্রচণ্ড রেগে আছে। আই গট ইট। কথাগুলো নিচে মনে ভাবলো আয়াস। তখনই মায়ের কথা ঈশার দিকে তাকালো আয়াস। ঈশামা, তো প্লেটে তো একটা ভাতও নেই। আনিশা, ভাতের বাটিটা দাও তো, ঈশাকে ভাত দেই। না না বড়াম্মু, আমি আর নেব না, তাই বলিনি। এমনিতেও আমার ক্ষুধা ছিল না, তোমরা বকা দেবে তাই খেতে বসেছি। প্লিজ আমাকে আর ভাত দিও না। তাই বলে এত অল্প খেয়ে উঠে যাবি? স্ত্রীর কথায় সায় দিয়ে রাহান মাহমুদও বলে উঠলেন। হ্যাঁ রে ঈশামা, এত অল্প খেয়ে এত বড় একটা রাত কিভাবে থাকবি? কোনো প্রবলেম হবে না বড়াব্বু, আমি পারবো। ঘুমালে আর খবরই থাকবে না আমার। তোমরা খাও, আমি রুমে যাচ্ছি। বলতে বলতে ঈশা খাওয়া শেষ করে উঠে চলে যাচ্ছিল। তখনই আয়াস পেছন থেকে বলে উঠল। ঈশা, একটু রুমে গিয়ে বসিস, তোর সাথে কিছু কথা আছে। কিন্তু ভাইয়া, আমার তো ক্লাসের পড়া আছে, সেগুলো আগে শেষ করতে হবে। কাল ফ্রাইডে, পুরো দিন পড়তে পারবি। এখন আমার রুমে গিয়ে বসতে বলেছি, বসবি। আমি বেশি কথা শুনতে চাই না। ঈশার নিজেরও মনে ছিল না যে কাল ফ্রাইডে। এখন হঠাৎ আয়েশের মুখে কাল ফ্রাইডে শুনে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কারণ কাল যদি ফ্রাইডে না হতো তাহলে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারতো না। এখন কালকের দিনটা সময় পাওয়ায় মনে মনে একটু খুশিই লাগছে। কিন্তু কাল ফ্রাইডে শুনে যতটা না খুশি লাগছে, আয়েশের রুমে যেতে হবে কথাটা ভেবে তার চেয়েও বেশি রাগ লাগছে। এশার কিছুতেই মন চাইছে না আয়েশের রুমে যেতে, কিন্তু সবার সামনে নাও করতে পারছে না। তাই বাধ্য হয়ে আয়েশের রুমে গিয়ে ঢুকলো। আয়াস খাওয়ার মাঝখানে আর চোখে উপরের দিকে তাকিয়েছিল, ঈশা নিজের রুমে ঢুকছে নাকি ওর রুমে ঢুকছে সেটা দেখার জন্য। ঈশাকে আয়াস ওর রুমে ঢুকতে দেখে মনে মনে হাসলো। তারপর মিনিট দুয়েকের মধ্যেই ও খাওয়া শেষ করে রুমে চলে গেল। আয়াস রুমে এসে ঈশাকে দেখতে না পেয়ে বুঝতে পারলো ঈশা ব্যালকনিতে আছে। তাই আয়াস দরজাটা লক করে দিয়ে ব্যালকনির দিকে গেল। ঈশা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আয়াস কয়েক সেকেন্ড নীরব তাকিয়ে থেকে ও এবার মুস্কি হেসে ঈশার পেছনে গিয়ে ঈশার দোপাশের গ্রিলে হাত রেখে দাঁড়ালো। আয়াসকে নিজের এতটা কাছে দেখে ঈশা কিছুটা বিচলিত হলো। আয়াসকে কিছু বলতে যাবে তার আগেই আয়াস বলল, ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল। আমার গায়ে সোয়েটার আছে, তাই ঠান্ডা লাগছে না। তুমি কি বলবে সেটা বলো, আমি রুমে যাব। আয়াস আগের মতো দাঁড়িয়ে থেকেই বলল। আজ খুব বেশি তাড়ায় আছিস মনে হচ্ছে, এত তাড়া কিসের? হ্যাঁ, ঈশা নিশ্চুপ। কি হলো, কথা বলছিস না যে? কিছু বলার নেই, তাই চুপ করে আছি। আর তুমি এতটা কাছে এসে দাঁড়িয়েছো কেন? এত বড় ব্যালকনি দেখতে পাচ্ছ না? দাঁড়ানোর জন্য আমার পেছনেই চোখে দেখলে? আমার উপর খুব রাগ, তাই না? আমার সেই অধিকার কি আছে? বাহ, ভালো বলেছিস তো। তা কথাগুলো কোথা থেকে শুনলি বলতো? হাবি জাবি কথা না বলে আমাকে এখানে কেন ডাকা হয়েছে সেটা বললে বেশি খুশি হব। যেটা বলার জন্য ডেকেছি সেটাই তো বলছি। আমার উপর এত রাগ করেছিস কেন? আমার রাগ ভাঙানোর মতো কি মানুষ আছে যে আমি রাগ করব? সাথে সাথে আয়াস হুট করে ঈশা কিছু বুঝে ওঠার আগে ঈশাকে কোলে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় ঈশা তো পুরোই থ। আয়াস হঠাৎ এমন কিছু করবে এসা ভাবতেও পারেনি। বুঝে আসতেই ও আয়াসের কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে করতে বলল, কি করছো? কি নামাও, আমায় কোলে নিয়েছো কেন? বেশি লাফালাফি করলে বেলকুনি দিয়ে সোজা নিচে ফেলে দিব। সো পড়ে যেতে না চাইলে ছোটাছুটি না করে চুপ থাক। বলতে বলতে আয়াস ঈশাকে এনে সোজা বিছানায় শুয়ে দিল। তারপর নিজেও ঈশার পাশে বসে এক হাত ঈশার গায়ের উপর দিয়ে অন্য পাশে রাখলো, যাতে ঈশা উঠতে চাইলেও উঠতে না পারে। ফের ঈশার চোখে চোখ রেখে বলল, এবার বল, আমার উপর রেগে আছিস কেন? তোমার মাথা টাথা কি সব গেছে? কি করছো কি? কেউ এসে দেখলে কি ভাববে বলো তো? দরজার দিকে তাকিয়ে দেখ, দরজা বন্ধ আছে। সো প্যারা নিস না, চিল থাক। কি? তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের দুজনকে এভাবে দরজা বন্ধ অবস্থায় এক ঘরে দেখলে সবাই কি ভাববে বুঝতে পারছো? বিশেষ করে মিলি আপু, ও যদি ডিনার শেষ করে তোমার রুমে আসে আর যদি দেখে যে দরজা বন্ধ করা ভেতর থেকে, তাহলে কি ভাববে? প্লিজ দরজাটা খুলে দিয়ে আসো। আমি তোকে রুমে ডেকেছি, সবাই দেখেছে না? তাই এখন কেউ আমার রুমে
বাদ দিয়ে আমার রুমের আশেপাশেও আসবে না। অতএব কে কি ভাববে না ভাববে সেটা না ভেবে বরং এটা বল যে আমার উপর রাগ করে আছিস কেন? হঠাৎ আমি রাগ করে আছি নাকি সেটা নিয়ে এত উঠে পড়ে লাগলে কেন? আর তাছাড়া আমার রাগ করা না করা নিয়ে আদৌ কি কারোর কিছু যায় আসে? আমার তো মনে হয় না। বাবা, আজকাল দেখছি অনেক কথা বলতে শিখে গিয়েছিস। কথা বলতে জানি না বলেই তো। এক্সট্রা কোনো কথা নয়, জাস্ট আমি যা প্রশ্ন করব তার উত্তর দে। আমার উপর রেগে আছিস কেন? আচ্ছা, রাগটাকে এতদিন ধরে তোকে সময় দিইনি বলে, নাকি সন্ধ্যায় ল্যাপটপ চেয়েছিলি ল্যাপটপ দেইনি বলে? কোনটা? আই মিন কোন কারণে রেগে আছিস আমার উপর?